বিরোধী দলের একটা বলার ধরন, টোন, ভাষা নানা কিছু বদলে গেল। আদৌ কি সেইটার রেশ আমরা এই তৃতীয় অধিবেশনে দেখলাম কিনা? তৃতীয় অধিবেশন শুরুর দিন থেকেই ধারণা করা হচ্ছিল যে আগের মতো আমরা একটা প্রাণবন্ত কার্যকর সংসদ দেখব, তেমনটা শুরুর দিকে হয়েছিল। এরপর আমরা দেখতে পেলাম একটা হট্টগোল, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, ওয়াকআউটের মতো ঘটনা ঘটেছে। বিষয়টা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপির এই 6 মাসে যেই খুনগুলো হয়েছে, ধর্ষণ হয়েছে, যে জাতীয় দুর্নীতিগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, তার একটা পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। এরপর আবার আরেকজন জামাতে ইসলামী সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, তিনি আরেকটা প্রশ্ন করেন এবং তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে শাহবাগ স্কোয়ারের বক্তব্য দেয় আর পার্লামেন্টের বক্তব্য দেয় এক নয়, এবং তিনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, তারপর বলতে পারেননি কারণ সংসদে তখন হইচই শুরু হয়। বিরোধী পক্ষের একাধিক সদস্য দাঁড়িয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন তার প্রতিবাদ জানাতে শুরু করেন এবং এই পরিস্থিতি আজ করতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে তিনি কাউকে উদ্দেশ্য করে বলেননি এবং তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। তারপরেও যখন এই পরিস্থিতি সামলাচ্ছেন না, তুমি এক পর্যায়ে স্পিকারকে বললেন যে মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। এবং এই সময় হাফিজউদ্দিন আহমেদ স্পিকার তিনি নিবৃত্ত হওয়ার জন্য বলেন এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ করতে দেওয়ার আহ্বান জানান। সেটা হয়নি, বিরোধী দলের যিনি নেতা তিনি কথা বলেছিলেন এবং পরবর্তীতে সেই সুযোগটা নিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে কথা বললেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে স্পিকার বললেন, আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে এবং এই জাতীয় সংসদ আগামী 5 বছরের জন্য যারা নির্বাচিত হচ্ছে তাদের কথা বলার স্বাধীনতা হয়েছে, কিন্তু আমের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, অনিশ্চিত, খুবই চিন্তিত তিনি বলছিলেন আর কি। প্রশ্ন হচ্ছে, আমরা বিগত সময়ে পার্লামেন্টে একটা রূপ দেখেছি, এবারও একটা রূপ দেখেছি। স্টার্টিংটা খুব ভালো হয়েছে, এভাবেই হোক, পার্লামেন্ট সবাই চেয়েছে, বিরোধী দল চুপ থাকবে না, কথা বলবে। কিন্তু তাই বলে আসলে এরকম পরিস্থিতি কাম্য কিনা, যেখানে একটা বক্তব্যের বিপরীতে কথাই বলতে দেওয়া হচ্ছে না, বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার পরও, কি বলবেন? ধন্যবাদ। দেখেন, এই যে পার্লামেন্টটা আমি দেখলাম, আমি ডিবেটটা দেখেছি, আমি নিজে এটাকে এভাবে দেখতে চাই, আমি ওটাকে একটা প্রাণবন্ত পার্লামেন্টের প্রতীক হিসাবে দেখতে চাই। মানে আমরা বিগত ফ্যাসিবাদী আমলে যে এই যে একটা সাজানো পার্লামেন্ট, একটা গৃহপালিত পার্লামেন্ট আমরা বলতাম, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা অত্যন্ত প্রাণবন্ত পার্লামেন্ট, যেখানে বিরোধী দল সরকারি দলকে প্রবল চাপের মধ্যে, যদিও 1/3 অংশে, কিন্তু প্রবল চাপের মধ্যে ফেলছে, চ্যালেঞ্জ দিচ্ছে। এটা আমরা চাই যে বিরোধী দল সরকারি দলকে প্রবলভাবে চাপের মধ্যে ফেলুক। কিন্তু যেটা আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বারবার বলছেন, যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার দেখেছি, প্রথমত তিনি আইনের ছাত্র, দ্বিতীয়ত তিনি তার সরকারি চাকরির ব্যাকগ্রাউন্ড আছে, রাজনৈতিক অভিজ্ঞতা, সরকার চালানোর অভিজ্ঞতা আছে, সার্বিকভাবে তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। কাজেই এখন যারা নতুন, এবারে তো বেশিরভাগই নতুন পার্লামেন্ট এবং এই গ্যাস এগুলো সংকট, পলিটিক্যাল স্টেবিলিটির যে জায়গাটা আমার আজকের আপনার সাথে মানে পয়েন্ট, সেই জায়গাটাতে কিন্তু এরা চাইবে, যারা বাংলাদেশকে পদানত করে রাখতে চায়, তারা চাইবে এই অস্থিরতা তৈরি করতে। সেই জায়গায় আমাদের বিরোধী দলকেও কিন্তু সহযোগিতার দরকার এবং ঐক্যের দরকার, কারণ বিরোধী দল যদি যেটা লজিক্যাল ডিবেট, সেই জিনিসটা আসলে দরকার। আমি একটু অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার একটা মতামত জানতে চাই, একটা ব্যাখ্যা জানতে চাই, তারপর আমি অ্যাডভোকেট পাপি আপনার কাছে আসবো। অ্যাডভোকেট মাহফুজুল হক, একটা জিনিস বলবেন, মানে আগে আমরা এই দৃশ্যটা খুব কমই দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকেই যেন এবার একটু বেশি কথা শুনতে হচ্ছে এই তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসের ছবিটাতে আমরা যেটা দেখলাম। মানে উনি আসলে ব্যাখ্যা করতে যাচ্ছিলেন, হ্যাঁ উনি বলেছিলেন যে এটা পার্লামেন্টের বক্তব্য আর শাহবাগের স্কোয়ারের বক্তব্য এক না, বলার সাথে সাথে যে হইচইটা শুরু হলো, তিনি থামানোর চেষ্টা করেছেন, তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, স্পিকারের কাছে শেল্টার চাচ্ছেন, কিন্তু তারপরও আসলে তার বক্তব্য দিতে দেওয়া হয়নি, ক্রমান্বয়ে বলা হচ্ছে। মানে এটা কি একটু সহনশীলতার বিপক্ষে অবস্থান করছে বিরোধী দল? আর একটু কি সহনশীল আচরণ করা যেত কিনা, যুক্তি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে হারানো যেত কিনা? জি, ধন্যবাদ। আপনার যে বিষয়টা বলছেন, এই বিষয়টা আসলে আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, উনি সবসময় মানে যে ভাই বলেন না, উনি অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বা উনি অনেক ব্যাকগ্রাউন্ড আছে, সবই ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অভিজ্ঞ সবকিছু হলো, তিনি একজন সংসদ সদস্য, তিনি একজন মন্ত্রী। এখানে যারা বাকি যারা আছেন তারাও সংসদ সদস্য, জনগণের ভোটে নির্বাচিত, সংখ্যায় কম হোক বেশি হোক, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে মানে একটু টিপ্পনি কাটা বা তাদেরকে একটু ছোট করার মানসিকতা, এটা তো ঠিক না। এবং উনি একজন উনি যেহেতু এত অভিজ্ঞ, তিনি পার্লামেন্ট মানে শাহবাগ স্কোয়ারের বক্তব্য না পল্টন ময়দানের বক্তব্য, উনি এরকম শব্দ ইউজ করতে পারেন কিনা, উনি এটা করা ঠিক কিনা, ওনার তো এটা করা ঠিক হয়নি।
একজন ওনার কাছে যখন এই যে আমরা যেটা চাই, জনগণ যেটা চায় যে সংসদ কার্যকর মানে কি, সংসদ সদস্যরা মন্ত্রীদেরকে প্রশ্ন করবেন, জবাবদিহিতা নেবেন, মন্ত্রীরা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ব্যাপারে আরো সতর্ক হবেন, আরো মনোযোগী হবেন। আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে মানুষ মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, অনেকেই সেটা কিছুটা হলেও স্বাভাবিকভাবে বা গ্রহণ করে নিয়েছেন যে ঠিক আছে, এটা যেহেতু অনির্বাচিত সরকার, অনেকগুলো ঠিক আছে, আপনি চমৎকার বলছেন, কিন্তু অ্যাডভোকেট মাহফুজুল হক যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেন, হ্যাঁ আমি শুধু এখানে একটু অ্যাড করে দিই, নয়তো আমি ভুলে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তো বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, তাহলে কেন টিপ্পনি কাটা হচ্ছে বা এই জাতীয় কথাগুলো? না, প্রত্যাহার করে নিয়েছেন তো অনেক পরে, বাধ্য হয়ে। সেটা তো তিনি শুরুতে নেন নাই। এবং তিনি তো মানে অন্যদেরকে মানে হচ্ছে যে একটা মানে ওই যে আমাদের আমির জামান যেটা বলছেন না, তো উনি ভাই বললেন প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ আরো অনেকে দিয়েছেন। সেই জন্য প্রশিক্ষণ দেওয়ার ক্লাস একটা জিনিস, আর আপনি সংসদে এসে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা, এটা তো প্রশিক্ষণ ক্লাস না। সেটা তো আপনাকে বুঝতে হবে, আপনার আপনার জায়গা থেকে আপনাকে বুঝতে হবে। এবং সেই জায়গায় উনি যে আসলে বাংলাদেশের মানুষ যখন শান্তিতে নাই, এখন যে গুম, আজকে আপনি দেখেন উনি বলেন যে সুনির্দিষ্ট করে বলেন, উনি বাংলাদেশে বসবাস করেন না, উনি দেখেন না, জানেন না বিবিসিতে 25শে আগস্ট কি নিউজ হয়েছে। বিবিসি বাংলা নিউজ করছে যে প্রতিদিন 10 জন করে খুন হচ্ছে, মাসে 300 জন খুন হচ্ছে। তাহলে হচ্ছে এই যে খুনের ঘটনাগুলো করতেছে বা আইন শৃঙ্খলা মানুষ যে আপনি দেখেন যে যুবদলের নেতা প্রকাশ্য অস্ত্র নিয়ে রাস্তা মহড়া দিচ্ছেন, এবং এমপিদের উপর হামলা হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে। মানুষ তো এই যে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়তেছে, প্রকাশ্য চিন্তায় বেড়ে যাচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে রাস্তায় কিন্তু আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নির্দিষ্ট করে বলছিলেন যে এবার যে ঘটনাগুলো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছিল, যেগুলো নিয়ে একটা লম্বা সময় হতে ইনভেস্টিগেশন করে অপরাধীদের খুঁজতে খুঁজতে দেরি হয়ে যেত, সেগুলো খুব দ্রুততর গতিতে সমাধান করা হয়েছে, সেগুলো তো অ্যাড্রেস করছে না বিরোধী দল। না, এখন এর এর ফলাফল উনি যেটা বলছেন, এরপরে কি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে না অবনতি হচ্ছে ডে বাই ডে? আপনি বলেন, মিডিয়া কি বলতেছে? মানে ওনার শুধুমাত্র একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তাকে অপরাধী গ্রেফতার করছেন, এটা কি শেষ কথা? মাহফুজুল হক, মানে আমি একটু প্রশ্ন আপনার সাথে করতে চাই। মানুষ কি সিকিউর ফিল করতেছে কিনা, মানুষকে তার আস্থা রাখতে পারতেছে কিনা, আমি একটু পারবে না বা প্রশ্ন করবে না? আমি একটু প্রশ্ন করি আপনাকে। প্রথম কথা হলো যে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে তিনি স্পেসিফিক প্রশ্ন চান, আপনাদের তো ভালো রিসার্চ সেল আছে, আপনারা ওই দিন বা তার পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন স্পেসিফিক প্রশ্ন করেই তো ঘায়েলটা করতে পারতেন বা চ্যালেঞ্জটা দিতে পারতেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা দেখলাম যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যে আসনে বসতেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেই আসনে বসছেন, এবং সাধারণত এখানে সরকারি দলীয় উপনেতা এই আসনটাতে আমরা অতীতের পার্লামেন্টগুলোতে বসতে দেখেছি, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরের সিটটাতে। তো এটা কি আমার কাছে মনে হচ্ছে যে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে দেখে তাকে একটু ব্লেম করা বা তাকে চেপে ধরার কোনো কৌশল, বিশেষ করে কৌশল কিনা? জি, অ্যাডভোকেট মাহফুজুল হক। বিশেষ কৌশল এখানে না, এখানে হচ্ছে যে ওনার যে মন্ত্রণালয়, উনি যে অবস্থানে থাকুক, উনি যে অবস্থানে যে চেয়ারে বসুক না কেন, উনি যদি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, মানুষ যদি সিকিউরিটি ফিল না করেন, তাহলে তাকে প্রশ্ন করতে হবে, তাকে জবাবদিহির আওতায় আসতে হবে, এবং তিনি সেটা জবাবদিহি করতে পারবেন। ওনার যত অভিজ্ঞতা থাকুক অন্য মন্ত্রণালয় ও সংবিধানের উপর উনি যত বিশেষজ্ঞ হোক না কেন, তা দিয়ে তো তার মন্ত্রণালয় চলবে না। তার মন্ত্রণালয়ে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, মানুষ সেটা আমাদের, আপনি বললেন যে সুনির্দিষ্ট ভাবে, আর ডক্টর আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে, তাকে প্রশ্ন জি, করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘিরে অনেক প্রশ্ন তো তিনি জবাব না দিয়ে তিনি বলতেছেন এটা পল্টন ময়দানের বক্তব্য কিনা। ঠিক আছে অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি দেখেছেন শুধু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের ব্যাখ্যায় তার কাছে জানতে চাওয়া হয়নি, গণভোটের রায় উপেক্ষা করা, সংবিধান সংস্কারের ইস্যুটাকে বাইপাস করা, নানা অভিযোগ করা হচ্ছে, এবং সব কেন্দ্রে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায়ী করা হচ্ছে। মানে অভিযোগের জায়গাটাকে সেটাই কি সুনির্দিষ্ট করা হয়েছে যে এই অভিযোগ আসলে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে? এখানে যেমন যেমন হচ্ছে যে আপনি যেটা বললেন, আবুল হাসনাত আব্দুল্লাহ এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে প্রশ্ন করেছেন, এরা তো সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন।
এবং সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপদের পড়ে। জি। সেটার জবাব তিনি যেভাবে দিয়েছেন সেটা কোনোভাবে কাম্য না এবং গ্রহণযোগ্য না। তিনি এটা দিতে পারেন না। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সংস্কারের যে বিষয়টা, সেই বিষয়ে তিনি যেহেতু মানে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন এবং হচ্ছে যে সংস্কার কমিশনে, এবং তার বক্তব্য আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এখনো ভাইরাল দেখবেন যে জনগণ যদি চায়, জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয়, তাহলে যে নির্বাচিত সরকার হবেন তারা বাধ্য থাকবেন সেই গণরায় বাস্তবায়ন করার জন্য। জি। তো সেই কিন্তু বক্তব্য কিন্তু দিয়ে এখানে তিনি দেখেন ভাইরাল এখন হয়েছেন। এখন গুম এখন তো কমিশন নির্বাচিত হওয়ার পরে এবং তো মানবাধিকার নির্বাচিত কমিশনের হওয়ার দুটো পরে তো তার আমি বক্তব্য গুমের ইস্যুটা একটু পরে বক্তব্য আসছি, তো ওই বিল দুটাতে একটু বেড়ে পরে আসছি। গেছেন। অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি বলেছেন অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি সব কিছুর অ্যাডভোকেট আসিফ আশরাফি পাপি আপনার মতামতটা নিতে চাই। আপনার এটা মনে হয় কিনা যে আপনার সঙ্গে এর আয়োজনে আমরা বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন একবার এরকম একটা কথা বলেছিলেন পার্লামেন্টে যে তখনকার পরিস্থিতি অনুসারে আমরা অনেক কিছু মেনে নিয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, তারপর থেকে আমরা দেখলাম যে বিরোধী দলের একটা বলার ধরন, টোন, ভাষা নানা কিছু বদলে গেল। আদৌ কি সেইটার রেশ আমরা এই তৃতীয় অধিবেশনে দেখলাম কিনা, এবং আপনার মনে হচ্ছে কিনা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী শেখাচ্ছেন আর বিরোধী দল সবাই ছাত্র হয়ে আছে? আচ্ছা, তার আগে আমি বলি যে আপনি মাহফুজকে যতটুকু সময় দিচ্ছেন আমাকে উত্তর দেওয়ার জন্য সময় দিতে অবশ্যই হবে। অবশ্যই আর অবশ্যই। জি। এখন যদি দিতে না পারেন তাহলে ব্রেকের পরে আবার দিবেন। এইখানে পার্লামেন্টে হচ্ছে কি, আমি 91 সাল থেকে শুরু করে জি। এই 26 সালের পার্লামেন্ট পর্যন্ত আমি কোন সরকারি দলকে আজ পর্যন্ত দেখি নাই যে হচ্ছে বক্তব্য প্রত্যাহার করা জি। এবং দুঃখ প্রকাশ করা। একমাত্র এই পার্লামেন্টে আমি এটা দেখেছি। তাহলে এইটাতে নিশ্চয়ই স্বৈরাচারের ট্যাগ লাগানোর কোনো প্রকার সুযোগ কিন্তু এখানে থাকে না। জি। এখন এখানে আর পরে যেটা কি, বিরোধী দলের বক্তব্য আমরা যখন দিতাম তখন দেখা যেত এক্সপাঞ্জ করতো স্পিকার। সরকারি দলের আপত্তির মুখে বিরোধী দলের বক্তব্য এক্সপাঞ্জ করা হতো। এই দুটো জিনিস আমি পার্লামেন্টে একটা জিনিস তো দেখিনি, প্রত্যাহারটা, এই জিনিসটা একটা। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব। এখানে প্রশ্ন উত্তর পর্ব, লিখিত প্রশ্ন উত্তর পর্ব, যেদিন এক একজন মন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বের দিন ধার্য থাকে সেদিন লিখিত প্রশ্ন জমা দেয় তার আগে। এবং ওই দেখেন সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের যদি 460টা উপজেলা হয় তাহলে ইউনিয়ন কি পরিমাণ হয় তথ্যটা এখন আমার কাছে নাই। এখন সারা বাংলাদেশে ধরেন যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা জায়গার ঘটনা নিয়ে লিখিত প্রশ্ন যখন উপস্থাপন করে ওই সংসদ সচিবালয়ে, তখন দপ্তরের লোকেরা, সংশ্লিষ্ট দপ্তরের লোকেরা সেখানে একবারে খাতোয়ারি তথ্যগুলা লিখিত ভাবেই মানে মন্ত্রীর কাছে দেয়। সেটা সংশ্লিষ্ট মন্ত্রী, যে মন্ত্রী হোক, দিলে তখন ওই খাতোয়ারি তখন লিখিত প্রশ্নের উত্তরগুলা লিখিত ভাবেই হচ্ছে পড়ে শোনায়। তখন সেখানে স্পেসিফিক ভাবে, যেমন দেখেন প্রশ্ন করছে খুন এবং ধর্ষণ, তাহলে কোন খুনের বিচার কিংবা থানায় যে মামলা করতে পারেনি, যার কারণে ডিসিস্টের পক্ষে বিরোধী দল সংসদে উপস্থাপন করছে, এরকম স্পেসিফিক মামলা, এলাকা, থানার নাম, মামলা নাম্বার দিয়ে কিন্তু উপস্থাপিত হয় নাই। ধর্ষণের ব্যাপারেও যে ধর্ষিতা মেয়ের পক্ষে ডিসিস্টের পক্ষে মামলা করতে গেছে থানায়, সেই মামলা হচ্ছে নেয় নাই কোন জায়গায়, কোন এলাকার, কোন ঘটনায়, স্পেসিফিক ভাবে কিন্তু উল্লেখ নাই। স্বাভাবিক কারণেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি হচ্ছে ন্যাচারাল ভঙ্গিতে এটা বলেছেন, যেটা তো পল্টনের ময়দান, এটা তো পার্লামেন্ট, স্পেসিফিক কোশ্চেন টু দি পয়েন্ট অ্যান্সার। আপনার পার্লামেন্টারিয়ান এক্সপেরিয়েন্স কি বলে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা কি এক্সপাঞ্জ করার মতো ছিল বা প্রত্যাহার করার মতো না, ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাকে বিধানের কথা বললাম। জি। যে বিরোধী দল কোনো কথা এভাবে বললে হয় এক্সপাঞ্জ করে। জি। যেমন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, কি আওয়ামী লীগকে বলেছি যে সন্ত্রাসী সংগঠন জি। আর মেরুদণ্ডহীন স্বরাষ্ট্রমন্ত্রী। জি। আমার এই কথা তখন আব্দুল হামিদ সাহেব এক্সপান্স করছে। জি। আমার তাতে সমস্যা নেই, কারণ আমার তো বলা হয়ে গেছে। জি। দেশবাসী তো শুনছে। পাপি আপা, আপনার কাছে আবার একটা প্রশ্ন, সেটা হলো আমি আপনাকে পার্লামেন্টে দেখেছি অত্যন্ত মানে তেজস্বী বক্তব্য রাখতে। তো এইবারের পার্লামেন্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই পার্লামেন্টে দেখতে পাচ্ছি যে এই যে বিরোধী দলের সাথে যে ডিবেটগুলো হয়, সব ডিবেটেই সরকারি দলের পক্ষে ডিফেন্সে বা অফেন্সে স্বরাষ্ট্রমন্ত্রীকেই দেখতে পাচ্ছি। অথচ কিন্তু আপনার 2 শতাধিক এমপি আছে আপনাদের পার্লামেন্টে এবং আরও সংরক্ষিত মহিলা এমপিও আছে, কিন্তু তাদের কাউকে অনলি সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কখনো আইনমন্ত্রী বা এরকম আরও 2-1 জন একটু কথা বলছেন, কিন্তু এত এমপি থাকার পরেও
কেন একা স্বরাষ্ট্রমন্ত্রীকেই সব ডিফেন্স দিতে হচ্ছে? বাকিরা কি আপনার মনে হচ্ছে যে কিছুটা অপ্রস্তুত বা অযোগ্য বা তারা ওই জায়গাটাতে যেতে পারছে না? কিন্তু মেয়েদের উপর সেটা কি সমস্যার মানে কোনো বিধানগত জটিলতা মানে আছে? আমি বলছি যে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে আমি যাচ্ছি পরে। একটা টার্গেটে আচ্ছা পৌঁছে তাহলে এই প্রশ্নটা থাকলো আমারটা আমি শেষ করি। অ্যাডভোকেট পাপিয়া, আপনি বলতে থাকেন। জি জি আমি বিষয়ভিত্তিক উত্তরটা আগে দিয়ে দিই। হ্যাঁ, please, হ্যাঁ। এখন ধরেন যেমন আমি হঠাৎ করে একটা আকস্মিক একটা পার্টি অফিস আমাদের ম্যাডাম যা ফোন করে বললেন যে স্পেসিফিক বিষয়ে বক্তব্য রাখতে হবে। জি। যেমন আমি বলেই ফেলি, আল্লামা শফি সাহেব তেঁতুল তত্ত্ব নিয়ে মতিয়া চৌধুরী আপা বক্তৃতা দিছিল, তার কাউন্টার আমাকে দিতে হবে। এখন সকালবেলা রোজার দিন যে শুনি এইটা, এখন কেউ বলতে রাজি না, তো আমি বলে ফেললাম, ঠিক আছে। তারপরে হেফাজতুল ক্লাব নিয়ে বক্তৃতা যখন এসে শহীদুদ্দিন চৌধুরী আনি বলছে স্পিকার, তখন ইয়ের দায়িত্ব ছিল হুইপের, চিফ হুইপ জালালউদ্দিন ফারুক দেশে বাইরে গেছে, কেউ না আপা বলে, তো বললাম। এখন হয় কি যে বলার একটা ক্যাপাসিটি, উপস্থিত ভাবে বলার যে একটা ক্যাপাসিটি, এটা তো আসলে গড গিফটেড। আপনি যত কথাই বলেন, এটা একবারে প্রক্রিয়া করে, প্রশিক্ষণ নিয়ে, ক্লাস করে, কোচিং করে এটা কিন্তু হয় না। এটা একটা গড গিফটেড। আর আজকে যে প্রশ্নটা করছে সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কেই করছে, স্পেসিফিক কোশ্চেন, অতএব স্পেসিফিকলি সে উত্তর দিবে প্রথমত। দ্বিতীয়ত, এই জুলাই সনদ এবং ঐক্যমত কমিশনে দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে কিন্তু সালাউদ্দিন সাহেব। জি অতএব সেই সংক্রান্ত যত প্রশ্ন আসবে এটার উত্তর সালাউদ্দিন সাহেবকে কিন্তু দিতে হবে। এটার ব্যতিরেকে অন্য কেউ দিতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এবং ঐক্যমত কমিশনের বিষয়বস্তুগুলো সংক্রান্ত। এটা বোধহয় মেহেদী হাসান পলাশ আপনার উত্তরটা হয়ে গেল নাকি? না, আমি এই শুধু দুটোতেই হচ্ছে শুধু ঢাল। এখানে আচ্ছা তাহলে শুনি। জি ঐক্যমত্য কমিশন এবং ইয়ে না, আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে, রাজনৈতিক আরো অন্যান্য তারপরে বিষয় আমি নিয়ে বলে দিই, বলে দেখতে দিই। পাচ্ছি আচ্ছা শুধু এটা শুনি তাহলে। জি এখানে অ্যাডভোকেট পাপিয়া। হচ্ছে কি, আমাদের সিনিয়র অনেক নেতা আছেন, যারা খন্দকার মোশাররফ সাহেব, ফিজিক্যালি উনি অসুস্থ, ডক্টর মঈন সাহেব, সংসদ উপনেতা তো সেরকম একটা স্ট্রং হওয়া উচিত। যেমন আপনি লাস্টের পার্লামেন্টে মানে আমার 14 সালের শেষ পর্যায়ে এসে দেখবেন 25 মিনিট আমাকে সময় দিচ্ছে বক্তৃতা দেওয়ার, এবং ওখানে মওদুদ আহমেদ, জমিরুদ্দিন সরকার এবং হচ্ছে আপনার এম কে আনোয়ার সাহেবরা পর্যন্ত ছিল। তা আমাকে দিচ্ছে। এখন আমি তো বাচ্চা একটা মেয়ে ওদের কাছে, হাঁটুর বয়সী ভাই। তো এখন এই যে দিচ্ছে, তখন আমি বিরোধী দলে ছিলাম, বাট আমার দলের ভিতরে একটু ফুসুক ফাসুক হলেও বেসিক্যালি আমি 25 মিনিট যে ফ্লুয়েন্ট বক্তৃতা দিছি 50 মিনিটের। তার মানে আপনি আসলে আপনার জায়গা থেকে রিপ্রেজেন্ট করতে পারছেন বলে আপনাকে দেওয়া হয়েছে, এবং সেই কাজটা এখন স্বরাষ্ট্রমন্ত্রী করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই করছে, এবং সে আমি তো মনে করি যে যাদেরকে, আর ইয়াংদের যেটা আমি বলছি, দেখেন ওরা জীবনে কিন্তু প্রথম এমপি ম্যাক্সিমামই, আচ্ছা। মন্ত্রী যারা আছে তারা প্রথম এমপি। স্বাভাবিক কারণে তাদের লিখিত প্রশ্নের লিখিত উত্তরই তারা দেবে। এটাই নিয়ম, কিন্তু এটাই বিধান, কার্যপ্রণালী বিধি মাফিক, ঠিক আছে। আর পয়েন্ট অফ অর্ডার কিংবা হচ্ছে জনগুরুত্ব প্রশ্ন যে বিভিন্ন আছে কার্যপ্রণালী বিধি মাফিক, সেগুলো উপস্থিত প্রশ্নের উপস্থিত উত্তর। আচ্ছা, এখন সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত উত্তর দেওয়া পসিবল একদম না। পরিষ্কার